আসসালামু আলাইকুম। মোশন বায়োলজির আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ শুরু করব। প্রথমে আসি, সমন্বয় জিনিসটা কী? আমাদের দেহে বিভিন্ন অঙ্গ আছে, তন্ত্র আছে। এই অঙ্গতন্ত্রগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেহের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে। এই অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো সমন্বয়। এখন এই সমন্বয় দুইভাবে হতে পারে, একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে ভৌত। রাসায়নিক সমন্বয় সাধিত হয় অন্তঃকোরা তন্ত্রের মাধ্যমে, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি এন্ডোক্রাইন সিস্টেম। আর এই যে ভৌত সমন্বয়, এটা সাধিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলতে পারি নার্ভাস সিস্টেম। এবার আসি, এই যে ভৌত সমন্বয়, এই ভৌত সমন্বয় সাধনকারী স্নায়ুতন্ত্র এর গঠন ও কার্যকরী একক, সেটা হলো নিউরন। এই নিউরনটা আসলে কি? নিউরন হলো একটা কোষ। নিউরন একটা কোষ। আর পাঁচটা সাধারণ কোষের মতোই আমরা যদি বৈশিষ্ট্যগুলো এখানে খেয়াল করি, প্রথমে এখানে আমরা কী পাবো? কোষ দেহ। কোষ দেহের অন্তর্ভুক্ত কী কী জিনিস এখানে আছে? প্রথমে আমরা কী পাবো? এখানে প্লাজমা মেমব্রেন। এখানে যে আমরা খেয়াল করি, এই যে সবুজ দাগানো অংশ, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। পরবর্তীতে আমরা কি পাবো? নিউক্লিয়াস। এই যে কালো অংশটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। সাথে আমরা কি পাবো? সাইটোপ্লাজম। এটা হচ্ছে একটা কোষের বেসিক যে গঠন, তিনটা উপাদান, নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন ও সাইটোপ্লাজম। এই তিনটা আমরা এখানে পাচ্ছি। এবার আসি, এখানে এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমে কি কি উপাদান আমরা পেতে পারি? সাইটোপ্লাজমে প্রথমে আমরা কি পাবো? মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, এর প্রধান কাজ কি? শক্তি। এটা একবারে বেসিক, সেটা আমরা ক্লাস 7 থেকে আমরা জানি। যেহেতু এর একটা নিউরন তথ্য আদান প্রদান করবে, আমাদের দেহ 24 ঘন্টায় বিভিন্ন কাজ করে, সজাগ থাকা অবস্থায়, ঘুমানো অবস্থায় বিভিন্ন উদ্দীপনা পরিবেশের সাথে আদান প্রদান করে। সো শক্তি প্রয়োজন হয় এই তথ্য আদান প্রদানের জন্য, উদ্দীপনা আদান প্রদানের জন্য। এই জন্য এই মাইটোকন্ড্রিয়ার শক্তি প্রয়োজন। মাইটোকন্ড্রিয়াটা কী থাকে? বেশি থাকে, অনেক বেশি মাইটোকন্ড্রিয়া এখানে প্রয়োজন হবে। পরবর্তীতে আসি, এই যে তথ্য আদান প্রদান করছে, বিভিন্ন ধরনের সিগন্যাল সে দিবে নিবে, এগুলো আদান প্রদানের জন্য তার কিছু উপাদান প্রয়োজন। সেই উপাদানগুলো তৈরি করবে, বিশেষ করে যে সে প্রোটিন তৈরি করবে। কি? প্রোটিন। এই প্রোটিনটা কে তৈরি করবে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই সাথে এখানে মুক্ত পলিরাইবোজোম। এই মুক্ত পলিরাইবোজোম, এখানে একটা বিষয় খেয়াল করি, আমরা এই উদ্ভিদ বিজ্ঞানে জেনেছি অমসৃণ যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা প্রোটিন তৈরি করবে। তো এই কারণে আমরা এখানে নিউরনের কোষ দেহে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো, যেটা প্রোটিন তৈরি করবে। এবং এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই মুক্ত রাইবোজোমগুলো থাকবে। আর বেশিরভাগ থাকবে কোনগুলো? মুক্ত হিসেবে পলিরাইবোজোম থাকতে পারে, যেগুলো মিলিতভাবে আমার প্রোটিন তৈরি করবে। আর আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কাজ, এই প্রোটিন তৈরি করলো, এটাকে প্যাকেটিং করা। যদি এখানে লিখি প্যাকেজিং, এটা কে করবে?
আমাদের গোলজি বস্তু সে প্যাকেজিং করে ফেললো। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কোষ দেহে পেলাম, এই কোষ দেহে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজকে প্যাকেজিং করার জন্য সেই সাথে আমরা গোলজি বস্তুও পেয়ে গেলাম। এরপর আসি সেন্ট্রিওল। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো। আমরা যদি কি জানতাম যে এই যে নিউরন সেটা বিভাজিত হয় না, এখন আমরা একটু বিস্তারিত জানবো সে আসলে কি বিভাজিত হয় না কি বিভাজিত হয় না। এই যে সেন্ট্রিওলের কাজ কি? সে স্পিন্ডল তন্তু তৈরি করবে। আর স্পিন্ডল তন্তু আমরা জানি কি করবে, সেটা কোষ বিভাজন করে। এখন অপরিপক্ক নিউরন, অর্থাৎ যেটা পরিপক্ক হয়নি, ওই অপরিপক্ক নিউরনে এই সেন্ট্রিওল থাকবে, সে স্পিন্ডল তন্তু তৈরি করবে, তখন সে বিভাজিত হয়। বোঝা গেল? অর্থাৎ আমরা কি জানলাম আজকে? অপরিপক্ক নিউরন, তার সেন্ট্রিওল থাকবে এবং সে বিভাজিত হবে। কিন্তু যখন নিউরনটা পরিপক্ক হয়ে যাবে তখন এই সেন্ট্রিওলের কাজ কি? তখন এই সেন্ট্রিওল তৈরি করবে নিউরোফিলামেন্ট। এই নিউরোফিলামেন্ট কি জিনিস? এটা হচ্ছে একটা সাইটোস্কেলিটন। নিউরোফিলামেন্ট হচ্ছে একটা সাইটোস্কেলিটন। বোঝা গেল? অর্থাৎ আমাদের পরিপক্ক নিউরনের সেন্ট্রিওলটা নিউরোফিলামেন্ট তৈরি করবে, যে কারণে যেহেতু সে স্পিন্ডল তন্তু তৈরি করে না, সুতরাং সে বিভাজিত হবে না। বেসিকটা আমরা জেনে গেলাম। নিউরন পরিপক্ক, নিউরোফিলামেন্ট তৈরি করবে সেন্ট্রিওল দ্বারা, সুতরাং সে বিভাজিত হবে না। নিউরন সে অপরিপক্ক, স্পিন্ডল তন্তু তৈরি করবে, সে বিভাজিত হবে। আমরা আরেকটু যদি বিস্তারিত জানার চেষ্টা করি, ভূমিষ্ঠ হওয়ার আগে অপরিপক্ক অবস্থায় সে বিভাজিত হতে পারত, কিন্তু যখন সে ভূমিষ্ঠ হয়ে যাবে, এর আগে সে পরিপক্ক হয়ে যাবে, পরবর্তীতে সে আর বিভাজিত হবে না, আমাদের যে নিউরন কোষগুলো আছে তারা। এবং পরবর্তীতে এখন দেখা গেছে আমাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে ব্রেইনের কিছু অংশ এখনও এই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও স্টেম সেল যেগুলোকে আমরা বলি বিভাজিত হতে পারে, কিন্তু সেগুলো অপরিপক্ক অবস্থায় থাকে। অর্থাৎ প্রাপ্তবয়স্কদেরও কিছু নিউরন কোষ যেগুলোকে আমরা স্টেম সেল বলবো বিভাজিত হয়, যেগুলো অপরিপক্ক অবস্থায় থাকে। সুতরাং যদি কোনো কারণে নিউরন কোষ বিভাজিত হয়, সেটা হবে অপরিপক্ক নিউরন। পরিপক্ক নিউরন কখনোই বিভাজিত হবে না, এটা একবারে ক্লিয়ার কনসেপ্ট। এখানে আমরা জেনে গেলাম সেন্ট্রিওলের কাজ কি। এবার আসি লাইসোজোম। লাইসোজোম কি করবে আমরা জানি, প্রোটেকশন দিবে। ঠিক আছে, এখন আমরা সাইটোপ্লাজম সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। এবার আসি কোষদেহ ছাড়াও নিউরনে প্রলম্বিত অংশ থাকবে। প্রলম্বিত অংশকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ডেনড্রাইট, আর একটা হচ্ছে এক্সন। এই যে কোষদেহ থেকে ছোট ছোট স্বল্প দৈর্ঘ্যের প্রলম্বিত অংশ বের হয়েছে, এগুলোকে আমরা কি বলবো, ডেনড্রাইট। এবং এই যে বৃহৎ একটা প্রলম্বিত অংশ বের হয়েছে, এটাকে আমরা কি বলবো, এক্সন। এখন এই যে ডেনড্রাইট এবং এক্সন, এগুলোর কাজ কি? আমরা একটা ফ্লোচার্ট দিকে কীভাবে খেয়াল করি। তথ্য ডেনড্রাইটের মাধ্যমে প্রবেশ করবে কোষ দেহে, অর্থাৎ ডেনড্রাইট দিয়ে তথ্যটা কোষ দেহে প্রবেশ করবে, এবং কোষ দেহ থেকে তথ্যটা এক্সনের মাধ্যমে
বের হয়ে যাবে, অর্থাৎ ডেনড্রাইট দিয়ে এসে কোষ দেহে প্রবেশ করলো এবং কোষ দেহ থেকে তথ্য এক্সন দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে ডেনড্রাইট ও এক্সনের একেবারেই বেসিক কাজ। এখন আসি ডেনড্রাইট এবং এক্সনের পার্থক্য তো আমরা জেনে গেলাম কাজের ভিত্তিতে। এক্সনের গঠনগত আমরা কিছু বিষয় জেনে নেব। মায়েলিন শীথ, এই যে মায়েলিন শীথ জিনিসটা আসলে কি? মায়েলিন শীথ হলো এক্সনের আবরণ। এই যে আমরা এখানে খেয়াল করি, গোলাপি রং দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে মায়েলিন শীথ। এবং এই মায়েলিন শীথের যে আবরণ আছে এখানে একটা, এই যে এটাকে আমরা আবার কী বলবো? নিউরিলেমা। আমরা এখানে বেগুনি রং দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে নিউরিলেমা। এই যে এখানে বেগুনি রঙের যেটা আছে সেটা হচ্ছে নিউরিলেমা। আর বেগুনি রং যেটাকে ঘিরে রেখেছে এই গোলাপি অংশ, সেটা হচ্ছে মায়েলিন শীথ। এই কালো অংশ যেটা আছে সেটা হচ্ছে এক্সন। এক্সনকে ঘিরে রেখেছে গোলাপি অংশ, সেটা হচ্ছে মায়েলিন শীথ। এক্সনের আবরণ মায়েলিন শীথ। এই মায়েলিন শীথকে ঘিরে রেখেছে কি? নিউরিলেমা। এটা আমরা কি জানি গেলাম। পরবর্তীতে আসি, এই যে মায়েলিন শীথ গঠনকারী কিছু কোষ, এটা আমরা পরবর্তীতে জানবো। এটা সোয়ান সেলও গঠন করতে পারে, সে সাথে আবার অলিগোডেন্ড্রোসাইটও গঠন করতে পারে। কিভাবে? যখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়ব, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখানে আমরা মায়েলিন শীথ কাকে পাবো? মায়েলিন শীথে অলিগোডেন্ড্রোসাইট। আর যখন আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেখানে মায়েলিন শীথ কে করবে? সোয়ান সেল। এই যে অলিগোডেন্ড্রোসাইট এবং সোয়ান সেল, এখানে আমরা পরবর্তীতে যখন অলিগোডেন্ড্রোসাইট এবং সোয়ান সেল যখন নিউরোগ্লিয়া পড়ব তখন বিস্তারিত জানতে পারবো। শুধুমাত্র এটা জেনে রাখি, এই যে মায়েলিন শীথ গঠনকারী দুইটা সেল রয়েছে, এই সেলগুলোর যে নিউক্লিয়াস, বিশেষ করে এই যে সোয়ান সেলের নিউক্লিয়াস, এগুলো আমরা এই মায়েলিন শীথে পাবো নিউক্লিয়াস। এবার আসি রেনভিয়ারের পর্ব। এই যে মায়েলিন শীথটা নিরবচ্ছিন্ন থাকবে না, এর মাঝখানে গ্যাপ থাকবে। যে সকল জায়গায় মায়েলিন শীথ থাকবে না, গ্যাপ থাকবে, ওই সকল জায়গাকে আমরা কি বলবো? রেনভিয়ারের পর্ব। এই যে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ, এগুলো হচ্ছে কি? রেনভিয়ারের পর্ব। এই রেনভিয়ারের পর্ব দিয়ে মূলত কি হয়? তথ্যগুলো এক্সনের মধ্য দিয়ে পরিবাহিত হয়। এবার সেই সিনেপটিক নব, এই যে এক্সনের একেবারে শেষ প্রান্তে থলির মতো যে অংশগুলো আছে, প্রসারিত অংশ, এগুলোকে আমরা কি বলবো? সিনেপটিক নব। সিনেপটিক নব দিয়েই যে রাসায়নিক পদার্থগুলো যায় বা কোনো ইলেকট্রিক্যাল যে সিগন্যালগুলো পরবর্তীতে অন্য নিউরনে বা অন্য যে কোনো কোষে প্রবাহিত হবে, এটা হচ্ছে সিনেপটিক নবের কাজ। এখন আমরা নিউরনের বেসিক যে স্ট্রাকচার, প্রথমত আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহে আমরা কি পেলাম? নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম। প্রলম্বিত অংশে আমরা কি পেলাম? ডেনড্রাইট, এক্সন। ঠিক আছে, এক্সনে আমরা কি পেলাম?
অ্যাক্সনের যে আবরণ মাইলিন শীথ, মাইলিন শীথের যে আবরণ নিউরিলেমা, মাইলিন শীথ গঠনকারী যে কোষ এদের নিউক্লিয়াস আমরা এখানে পেলাম, এবং মাইলিন শীথের মাঝখানে যে গ্যাপ রেনভেরের পর্ব আমরা সেখানে পেলাম। সেই সাথে তথ্য ডেনড্রাইটের মাধ্যমে কোষ দেহে প্রবেশ করবে এবং তথ্য এক্সনের মাধ্যমে কোষ দেহ থেকে বের হয়ে যাবে। এবং সাইটোপ্লাজমে আমরা যেহেতু অনেক শক্তির প্রয়োজন হয়, অনেক বেশি মাইটোকন্ড্রিয়া পাবো, সেই সাথে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো যেগুলো প্রোটিন তৈরি করবে, মুক্ত পলি রাইবোজোম পাবো যেটা প্রোটিন তৈরিতে সাহায্য করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। আরেকটা কথা আমরা মিস করে গেছি, এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলি রাইবোজোম দুইটার সাথে মিলে কী তৈরি করবে? নিসল দানা। এই নিসল দানাই এই কোষ দেহে বিভিন্ন উপাদান তৈরি করবে, প্রোটিন বা অন্যান্য যে কোনো ধরনের এই কাজে সহযোগিতা করে এই কোষের এই উপাদানগুলো এই নিসল দানা তৈরি করবে। এবং এই নিসল দানাটা কোথায় থাকবে না, এই অ্যাক্সনটা যেখান থেকে তৈরি হবে, এই যে অ্যাক্সনটা এখান থেকে উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হবে কি, আমরা একটু এই নোট করে দিই জায়গাটা, এই যে এই অংশটা এটা হচ্ছে কি অ্যাক্সন হিলক। এখানে কি নেই? নিসল দানা নেই। ঠিক আছে, এটা আমরা জেনে নিলাম। এবং যেহেতু এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তার মানে এটাকে প্যাকেজিং করার জন্য আমার এখানে গলজি বডিও থাকবে। আর এখানে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওলটা অপরিপক্ক নিউরনে থাকবে যেটা স্পিন্ডলতন্ত্র তৈরি করে বিভাজিত কোষ বিভাজনে অংশ নেবে, কিন্তু পরিপক্ক নিউরনে এই সেন্ট্রিওল নিউরোফিলামেন্ট তৈরি করবে, যে কারণে কোষ বিভাজন ঘটবে না। সেই সাথে এখানে লাইসোজোমও থাকবে যেটা প্রোটেকশন দিবে। ঠিক আছে, আমরা বেসিকটা এখানে গঠনটা জেনে নিলাম। পরবর্তীতে আসি প্রকারভেদ। আমরা প্রকারভেদটাকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রলম্বিত অংশের ভিত্তিতে। প্রলম্বিত অংশের ভিত্তিতে আমরা নিউরনকে 5 ভাগে ভাগ করব: ইউনিপোলার, সিউডোনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার। প্রথমে আসি ইউনিপোলার কী জিনিস। আমরা জানি ইউনি মানে কি? ইউনি মানে হচ্ছে একটি। এখানে কোষ দেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ বের হবে, এজন্য আমরা এটাকে কী বলবো? ইউনিপোলার। পরবর্তীতে বাইপোলার, সিউডোনিপোলার। আমরা জানি সিওডো, এই সিওডো মানে হচ্ছে ছদ্মবেশ। এখানে কোষ দেহ থেকে প্রলম্বিত অংশ মাত্র একটা বের হবে, এই যে একটা প্রলম্বিত অংশ বের হয়েছে, অর্থাৎ হিসেবে সে ইউনিপোলার। কিন্তু পরবর্তীতে সে 2টা ভাগে ভাগ হয়ে গিয়েছে, 1টা 2টা, অর্থাৎ তাকে দেখে এখন মনে হচ্ছে বাইপোলার, অর্থাৎ সে ছদ্মবেশী বাইপোলার। কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু তার কোষ দেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ বের হয়েছে, সুতরাং সে ইউনিপোলার, কিন্তু মনে হচ্ছে সে বাইপোলার, অর্থাৎ সে ছদ্মবেশী বাইপোলার। এই জন্য তাকে কী বলা হবে? ছদ্মবেশী বাইপোলার বা সিওডো ইউনিপোলার। এবার আসি বাইপোলারে। একবারে বেসিক যদি আমরা কাজে লাগাই, কোষ দেহ থেকে একটা 2টা প্রলম্বিত অংশ বের হয়েছে, এই জন্য সে বাইপোলার। আর যেহেতু আমরা জানি এই বাই মানে হচ্ছে 2টা প্রলম্বিত অংশ বের হয়েছে, যেন সেটা বাইপোলার। তারপর হচ্ছে মাল্টি মানে কি? বহু। এই যে কোষ দেহ থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মানে অনেকগুলো প্রলম্বিত অংশ বের হয়েছে, এই জন্য এটা মাল্টিপোলার। আর সর্বশেষ হচ্ছে কি? অ্যাপোলার। আমরা জানি এই যে অ্যাপোলার, এখানে এ মানে কি? এ যদি আমরা সাধারণত লিখি সেটা মানে হচ্ছে কি? নাই। মানে এখানে কোষ দেহ থেকে মূলত ফাংশনাল কোনো প্রলম্বিত অংশ নেই, এজন্য আমরা সেটাকে কি বলবো? অ্যাপোলার। এখন আসি এই যে ইউনিপোলার, সিউডোনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার,
কোনটা কোথায় পাওয়া যায়। আমাদের আজমল স্যারের বইয়ে একটা তথ্য দেওয়া আছে, সেটা আমরা নেব না, কারণ এটা ভুল। ওনার বই দেওয়া আছে যে ইউনিপোলার আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যায়, কিন্তু এটা ভুল। কিন্তু যখন আমরা বলবো যে, অনেক ক্ষেত্রে আমরা জানি, যখন আমরা উপরের ক্লাসে আরও যাবো জানতে পারবো যে অনেক সময় ইউনিপোলার এবং এই যে সিউডো ইউনিপোলার দুইটাকে একই ধরা হয়, ঠিক আছে। যখন এই সিউডো ইউনিপোলার ও ইউনিপোলারকে একই ধরা হবে, তখন আমরা বলতে পারবো এই ইউনিপোলার প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যাবে। কিন্তু যখন আমরা বলবো যে শুধু ইউনিপোলার কোথায় পাওয়া যায়, তখন কিন্তু আমরা সেটা বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যাবে। সেটা মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা পরবর্তী ক্লাসে আমরা যখন উপরের ক্লাস করবো তখন জানতে পারবো, এখন আর বিস্তারিত জানার এটার প্রয়োজন নাই। তবে এখানে কারেকশনটা এমন হবে যে যখন শুধুমাত্র ইউনিপোলার বলবো সেই ক্ষেত্রে এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যাবে, কিন্তু যখন আমি ইউনিপোলার এবং সিউডো ইউনিপোলারকে একই বলবো, তো সেই ক্ষেত্রে আমি সেটা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাবো। এবার আসি সিউডো ইউনিপোলার। এই যে আমরা এটা কোথায় পাইতে পারি, স্পাইনাল গ্যাংলিয়াতে এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়াতে। এই যে এগুলো হচ্ছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। এবার আসি বাইপোলার। বাইপোলার আমরা কোথায় পাবো, রেটিনাতে, কক্লিয়াতে, নাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি, মানব ভ্রূণের সকল নিউরন হচ্ছে বাইপোলার নিউরন। এবার আসি মাল্টিপোলার কোথায় পাওয়া যাবে, আমাদের মস্তিষ্কে সুষুম্না কাণ্ডে, এবং আমাদের দেহে সবচেয়ে বেশি এই মাল্টিপোলার নিউরনটা পাওয়া যায়। অ্যাপোলার কোথায় পাওয়া যাবে, সেরিব্রাল হেমিসফিয়ারের সবচেয়ে এই যে বাইরের স্তর আছে ওইখানে পাওয়া যাবে। তারপর রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে, বা সহজভাবে আমরা বলতে পারি যে রেটিনাতে পাওয়া যাবে, আর এটা সেরিব্রামের বহিস্তরে পাওয়া যাবে। এবার আসি প্রকারভেদ 2 নিয়ে। কাজের প্রকৃতি অনুসারে এটা কোন ধরনের কাজ করবে, সংবেদী, চেষ্টীয় নাকি মিশ্র। একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সংবেদী মানে সহজে আমরা বলবো সংবাদ দিবে ব্রেনকে। এই ক্ষেত্রে সে সংবাদটা অঙ্গ থেকে, এই যে অঙ্গ থেকে উদ্দীপনা সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সহজভাবে বললে ব্রেনে নিয়ে যাবে। এটা কে করবে, আমাদের সংবেদী স্নায়ুতন্ত্র। সে উদ্দীপনাকে ব্রেনে নিয়ে গেল, অর্থাৎ সংবাদটা সে ব্রেনে নিয়ে গেল। এবার ব্রেন এই যে একটা সংবাদ পেল, সেই সংবাদটাকে সে প্রসেসিং করবে, সে আগের যে তথ্য ছিল ব্রেনে সে এগুলো কম্পেয়ার করবে, তুলনা করবে, এবং সে অনুযায়ী সে ব্যবস্থা নেবে, সে আদেশ দিবে, সে একটা চেষ্টা করবে কিছু করার জন্য। সেই এই যে চেষ্টা করবে, সে এই চেষ্টাটা ব্রেন থেকে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অঙ্গে বা বিভিন্ন তন্ত্রে নেওয়ার জন্য সে যে স্নায়ুটা ব্যবহার করবে সেটা হচ্ছে মোটর স্নায়ু। অর্থাৎ ব্রেন আদেশ, আমরা জানি কি আদেশ মানে কি, আদেশ মানে হচ্ছে আজ্ঞা, বা চেষ্টা করলো সে মানে কি তার একটা চেষ্টীয় একটা কাজ। অর্থাৎ ব্রেন কিছু করতে চাচ্ছে, চেষ্টা করতে চাচ্ছে, চেষ্টীয় কাজ। ব্রেন আদেশ দিচ্ছে, আজ্ঞা দিচ্ছে, আদেশটা বা চেষ্টা যার মাধ্যমে করছে সেটা হচ্ছে আমাদের চেষ্টীয় বা মোটর স্নায়ু। এটা হচ্ছে মোটর স্নায়ুর কাজ। আর মিশ্র স্নায়ু কী করবে, সে দুইটাই করবে। সংবাদটাকে সে অঙ্গ থেকে ব্রেনে নিয়ে যাবে, এবং ব্রেন থেকে সে আদেশ বা চেষ্টাটাকে অঙ্গ বা তন্ত্রের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে মিশ্র, সে দুই ধরনের কাজ করবে। এবার আসি প্রকারভেদ 3 নিয়ে। এখানে খুবই ইন্টারেস্টিং, পরিবহনের দিক অনুসারে সে কোন দিকে পরিবহন করবে। আমরা সহজভাবে বলি, একটা হচ্ছে ব্রেনে ঢুকবে, আরেকটা হচ্ছে ব্রেন থেকে বের হবে। এর ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করব।
অন্তর্মুখী, বহির্মুখী এবং আন্তঃনিউরন। অন্তর্মুখী কি করবে? সে ভেতরে নিয়ে যাবে, সে বাহির থেকে ব্রেনে ঢুকবে, বাহির থেকে ব্রেনে ঢুকবে, তথ্য ব্রেনে ঢুকাবে। এখন আমরা সংবেদীতে কী পড়েছিলাম? অঙ্গ থেকে উদ্দীপনা ব্রেনে নিয়ে যাবে। অর্থাৎ অন্তর্মুখীর যে কাজ, সংবেদীরও একই কাজ, ব্রেনের দিকে যাবে। আমরা কি বলবো তাহলে? অন্তর্মুখী এবং সংবেদী নিউরন একই, তাদের কাজ একই। একইভাবে এই যে বহির্মুখী, তার কাজ কি? সে ব্রেন থেকে বের হবে, বের হয়ে কোথায় যাবে? অঙ্গে। ঠিক আছে? অর্থাৎ একই কাজ যা চেষ্টীয় বা আজ্ঞাবহ স্নায়ু করত, সেটা আমাদের বহির্মুখী বা অ্যাফারেন্ট সেও করছে। ব্রেন থেকে উদ্দীপনা বা আদেশ, চেষ্টা সে নিয়ে যাচ্ছে অঙ্গে। সুতরাং বহির্মুখী, চেষ্টীয় একই স্নায়ু। এবার আসি এই যে আন্তঃনিউরন, এর কাজ কি? এই যে অন্তর্মুখী, বহির্মুখী, এদের মাঝখানে যে সমন্বয়, এই সমন্বয়টা কে করবে? এই আন্তঃনিউরন। এটা হচ্ছে আন্তঃনিউরনের কাজ। এবার আসি নিউরোগ্লিয়া জিনিসটা আসলে কি। নিউরোগ্লিয়া হলো আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ ছাড়াও অন্য যে কোষগুলো আছে ওইগুলো। আমাদের স্নায়ুতন্ত্র আমরা জানি এর গঠন ও কার্যকরী একক কি? নিউরন। কিন্তু এখানে নিউরন ছাড়াও অন্য অনেকগুলো কোষ আছে, যেগুলোকে আমরা কি বলবো? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার একটা বৈশিষ্ট্য কি? এরা কখনো উদ্দীপিত হয় না, কিন্তু স্নায়ুকোষ উদ্দীপ্ত হয়। এখন এটার প্রকারভেদ কি কি আমরা জানি। আমরা যদি ভাগ করি, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং অ্যাপেন্ডাইমা। আমরা একটা ছবির দিকে খেয়াল করি, এই যে এগুলো কি হলুদ যেগুলো আছে নিউরন, এখানে দুইটা নিউরন আমরা পেলাম। এগুলো হচ্ছে ডেনড্রাইট, এই যে ডেনড্রাইট এগুলো, এটা হচ্ছে অ্যাক্সন, এই যে অ্যাক্সন, এটা তো কোষদেহ, কোষদেহ থেকে অ্যাক্সনটা বের হলো। এখানে এই দুইটা নিউরন ছাড়াও আরও কিছু কোষ আমরা দেখতে পাচ্ছি, এই যে অলিগোডেন্ড্রোসাইট, এই যে নীল একটা কোষ আছে আকাশি কালারের, এটা হচ্ছে কি? অলিগোডেন্ড্রোসাইট। একটা সবুজ কোষ আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। একটা চকলেট কালারের কোষ আছে, সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। অর্থাৎ নিউরন ছাড়াও আমরা এখানে আরও কতগুলো কোষ পেলাম। এগুলো হচ্ছে কি? নিউরোগ্লিয়া কোষ। এবার আসি এই যে নিউরোগ্লিয়া কোষ, এগুলো কোনটার কাজ কি? প্রথমে আসি অ্যাস্ট্রোসাইটের কাজ। এটার কাজ হচ্ছে নিউরনে পুষ্টি সরবরাহ করা। আমরা ছবির দিকে একটু খেয়াল করি, এই যে অ্যাস্ট্রোসাইট, এটা নিউরনের ডেনড্রাইট এবং অ্যাক্সনের সাথে লেগে আছে। এইভাবে সে কি করবে? অ্যাস্ট্রোসাইটটা ডেনড্রাইটে, অ্যাক্সনে এভাবে বা কোষ দেহে লেগে থেকে পুষ্টি সরবরাহ করবে। সে কি করবে? পুষ্টি দিবে। পরবর্তীতে আমরা আসি এই যে অলিগোডেন্ড্রোসাইট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন আবরণ গঠন করবে। আমরা শুরুতে পড়েছিলাম যে মায়োলিন আবরণ দুইটা কোষ গঠন করবে, একটা হচ্ছে সোয়ান সেল আর একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট সেল। সোয়ান সেল হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এবং অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা ছবি, যেখানে এই যে অলিগোডেন্ড্রোসাইট, এইটা মায়োলিন শীটটা তৈরি করেছে। এই যে এখানে একটা অ্যাক্সন, এই অ্যাক্সনকে ঘিরে রয়েছে কি? এই যে মায়োলিন শীট। এই মায়োলিন শীটটা কে তৈরি করেছে? এই অলিগোডেন্ড্রোসাইট। এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটের কাজ। ঠিক আছে, এবার আসি মাইক্রোগ্লিয়ার কাজ কি? ফেগোসাইটোসিস করবে। ফেগোসাইটোসিস যেহেতু নার্ভাস সিস্টেম একটা সিস্টেম, এই সিস্টেমে তারও একটা প্রোটেকশন প্রয়োজন। এই প্রোটেকশনটা কে দিবে? আমাদের মাইক্রোগ্লিয়া ফেগোসাইটোসিস করবে। এবার আসি অ্যাপেন্ডাইমার কাজ কি?
এবার আমার কাজ হচ্ছে সেরিব্রো স্পাইনাল যে ফ্লুইড এটা সে তৈরি করবে, সংবহন করবে বা পরিবহন করবে এবং শোষণ করবে, যেটাকে আমরা সহজভাবে বলি সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড